1000 টাকা নিয়েছে। দেখেছো মেয়ের কাণ্ড? রূপা, এই রূপা, এদিকে আয়, আজ তোর কান ছিঁড়বো। রূপা মায়ের কথা শুনে বুঝেই গেছে যে সে এতক্ষণে ধরা খেয়ে সারা। ও না বোঝার ভান করে বলল, উফ মা, আমি আবার সকাল সকাল কি করলাম যে আমার কান ছিঁড়বে? শখ করে দুটো তো কানই দিয়েছে আল্লাহ আমাকে। না, এবারও রূপাকে দীপারই বাঁচাতে হবে। বড় বোন বলে কথা। এবার দীপা বরাবরের মতো রূপাকে বাঁচানোর জন্য রান্নাঘর থেকে বলে উঠল, মা বকা দিও না তো, বড় হয়েছে, এখন হাত খরচ লাগে। আর তাছাড়া ওর একটা ইংরেজি বই দরকার ছিল কেনার, তাই নিয়েছে। আমাকে বলেছিল, তুমি তো জানোই তোমার মেয়ে ইংরেজি পড়তে কত ভালোবাসে। দীপার কথায় মা কিছুটা চুপ হয়ে গেলেন। তারপর মা আশ্বস্ত হয়ে বললেন, এই কথা বলে সে দুগালে হাত দিয়ে খুশিতে আটখানা হয়ে হাঁসের মাংস বেড়ে আনতে গেল। রূপা ভাবছে, এবারের মতো দিভাই আমাকে বাঁচালো। দীপা জোরে একটা নিঃশ্বাস নিল। যাক, মাকে তাহলে বোঝানো গেল। এদিকে রেহানার এমন কথা শুনে রফিক সাহেব বরাবরের মতোই বলে উঠল, ওই যে শুরু হয়ে গেছে পাগলের কারখানা। এদিকে দীপা রূপার একদম কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, যা, আজকের মতো বাঁচিয়ে দিলাম। গতকাল আমাকে সাজিয়ে না দিয়েও যে 200 টাকা নিয়েছিলি, সেটা আস্তে করে আমাকে হস্তান্তর কর। রূপা দাঁত কেলাতে কেলাতে আস্তে করে দীপাকে বলল, তুইও চাঁদাবাজ কম না দি ভাই। নিস নিস 200 নিস। হুম। রেহানা বেগম প্রতিদিনের জন্য টিফিন রেডি করছে। তখন রূপা বলল, মা, আমাকে আজকে দুটো বাক্স আলাদা আলাদা টিফিন দিও, আমার বান্ধবীকে দিব। রূপা আগে বের হয় সব সময়, তারপর দীপা সবার শেষে রফিক সাহেব। রূপা আজ গাড়ির সামনে গিয়ে দেখল তারা দু ভাই বোন দাঁড়িয়ে আছে। রূপা আজকের রেদওয়ানকে ভালোভাবে খেয়াল করল। রেদওয়ানের বর্ণনা দিতে গেলে, সিম্পলি এ গুড লুকিং গাই হিজ ভেরি মেনলি অ্যান্ড কাম পারসন। আজ রূপা রেদওয়ানকে সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রেদওয়ানের কোনো জবাব নেই। ও চেয়েই আছে রূপার দিকে। মেয়েটার মাথার দুপাশে ডুবে নিতে আজ আরও স্নিগ্ধ লাগছে। মিলি রেদওয়ানকে চিমটি মারলে রেদওয়ানের ঘোর কাটে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি? জি ভাইয়া ভালো। আপনার জন্য একটা জিনিস আছে আমার কাছে। রেদওয়ান আর মিলি তো অবাক। রূপা তাদের টিফিন বক্সটা রেদওয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। এটাকে চিতই পিঠা আর হাঁসের ভুনা আছে। ক্লাসের ফাঁকে ক্ষুধা ফেলে ক্যাম্পাসে কোথাও বসে খেয়ে নেবেন, কেমন? এটা আমাদের বাসায় একটা স্পেশাল নাস্তা। শীতের সময়টাতে আমার আম্মু আমাদের ফ্রাই বানিয়ে খাওয়ায়। রেদওয়ান পুরাই সারপ্রাইজ, কিন্তু রূপাকে বুঝতে দিল না। নিজেকে স্বাভাবিক করে বলে উঠল। আর তোমারটা? রূপা মিলির হাত ধরে বলে উঠল, শুধু আমারটা না, আমার আর মিলিটটা আমার ব্যাগে আছে, আমরা একসাথে খাবো। আমি তো রীতিমতো খুশিতে গদ। থ্যাঙ্কস এ লট। রূপা মুখে মিষ্টি হাসি এঁকে ইউ আর মোস্ট ওয়েলকাম। মিলি রূপাকে গাড়িতে উঠতে বলে আর রেদওয়ানকে ফিস ফিস করে বলল, গুড গোয়িং ব্রাদার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সিস্টার। এদিকে দীপা ভার্সিটিতে পৌঁছালো। মনে মনে সাগরের তিমি মাছকে খুঁজতে লাগলো। আর কাকে ভাই? রায়হানকে। দীপা যেই ওর ক্লাসের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখনই রায়হান ধরপড়িয়ে সিঁড়ি দিয়ে কোনো একটা কারণে নামছিল। রায়হান দীপাকে খেয়াল না করে 2-4 সিঁড়ির নিচে নেমে আসলো। আর দীপা রায়হানকে দেখে ফ্রিজের মতো দাঁড়িয়ে গেছে। 10-15 সেকেন্ড পরে রায়হান ঠাউর করলো যে ও দীপাকে দেখেছে। ও তাড়াতাড়ি ফিরে গিয়ে দেখল দীপা ওই সিঁড়িতে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছে। ও মনে মনে ভাবল, কি মেয়ে রে বাবা, এত ভয় পেলে চলে? নিশ্চয়ই আমাকে দেখে এইভাবে দাঁড়িয়ে আছে। ও দীপার কাছে গিয়ে ওকে ডাক দিয়ে বলল, এই 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 যে ম্যাডাম। দীপা হক চুকিয়ে বলে উঠল। জি, এই নিন আপনার টিফিন। রায়হান দীপার দিকে চেয়ে আছে। একদম সাধারণ একটা মেয়ে যাকে বলে। সাজগোজের ছিটে ফোটাও নেই। চোখের কাজলেই যেন যথেষ্ট সহস্র পুরুষ হৃদয়কে ঘায়েল করবে, যার মাঝে নেই কোনো লোক দেখানো বাহ্যিক অঙ্গভঙ্গি। রায়হান মুস্কি হাসে। কি হলো, নিন। ও মাই গুডনেস, ইউ নেভার ফরগট। তুমি ভুলোনি তাহলে? তুমি নিজের হাতে বানিয়েছো তো? তা না হলে আমি খাবো না কিন্তু। জি, কথা দিয়ে কথা রাখার যথেষ্ট সৎ সাহস আছে আমার। আমি নিজের হাতে বানিয়েছি, তবে কারিটা আমার আম্মু করেছে। কথাটা শেষ করে দীপা এক দৌড়ে ক্লাসে চলে গেল।
আর আখিকে মনে মনে ইচ্ছে মতো গালিগালাজ করছে, কারণ আজও আসেনি। ইস রে, এইভাবে ছোলাছুলি করলে কিভাবে হবে কলিজা? আমার কাছ থেকে কোথায় পালাবে তুমি? ঘুরে ফিরে আমার মনের রাজপ্রাসাদেই ফিরে আসতে হবে তোমায়। কোথাও যেতে দিব না আমি তোমাকে। দ্যাটস মাই প্রমিস টু মাই স্প্যারো বার্ড। এদিকে গতকাল যে বকাটে ছেলেদের রায়হান মেরেছিল, ওরা ফিরে এসেছে জামিনে। আর নিজের মতো বলাবলি করে যে রায়হানকে এমন উচিত শিক্ষা দিবে যেন সারা জীবন মনে থাকে। ওদের মধ্যে একজন বলে উঠল। ওইদিকে ক্লাস শেষে দীপা বের হলো সবার সাথে। বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন সে নামছিল, তখনই আচমকা টান দিয়ে কেউ ওকে বিশাল একটা খালি হল রুমে নিয়ে এলো। ঘটনার দ্রুততায় দীপা বুঝতেই পারেনি যে ওকে কেউ টান দিয়েছে আর কোথায় নিয়ে যাচ্ছে। যখন দীপা ওর হাতটা ছাড়া পেল আর সামনে তাকালো, সামনে এক আজরায়েলকে আবিষ্কার করলো তার। ওর গলা শুকিয়ে কাঠ কয়লা। এ তো আর কেউ না, সাগরের তিমি রায়হান। আম- আপনি সাথে সাথেই আমি মাথা নিচু করে ফেলি। আমাকে এইভাবে টেনে নিয়ে আসার কারণ কি? একবার রায়হান দীপার চারপাশে গোল গোল ঘুরে ওকে ভালোভাবে দেখে ওর সামনে এসে দাঁড়িয়ে প্যান্টের দু পকেটে দু হাত ঢুকিয়ে বলল, শ্, আচ্ছা, তুমি সবার সাথে কথা বলার সময় স্বাভাবিকভাবেই কথা বলো, খেয়াল করেছে। তাহলে আমার সামনে আসলে এমন করো কেন? আমার কি ভয় লাগে? মাথা নিচু অবস্থায় দীপা এক সেকেন্ডও দেরি না করে বলে ফেলল, জি জি, খুব। তারপর আমি ওর আরেকটা কাছে গিয়ে, আচ্ছা, কখন কখন ভয় লাগে আমাকে? দীপা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে। বলবো? রায়হান নরম শীতল কণ্ঠে বলে। হুম, একদম নিঃসংকোচে। দীপা কিছুক্ষণ চুপ থেকে ঘন ঘন শ্বাস ছাড়ছে। মাথার চারপাশ দিয়ে মাছি দৌড়াচ্ছে। সারা পৃথিবীর ভয় এসে চাপে দীপার ঘাড়ে। যখন রায়হান ওর সামনে আসে, আর আসবেই না কেন, প্রথম দেখা থেকেই রায়হানকে দেখেছে শুধু মারপিট করতে। দীপা এইবার নীরবতা ভেঙে নরম আওয়াজে বলে ওঠে, যখন আমি আপনাকে দেখি তখনই ভয় পাই। যখন আপনি ধমক দেন, ধমক দিয়ে কথা বলেন তখন ভয় পাই। য- যখন আপনি মারপিট করেন তখনও ভয় পাই। যখন আপনি সিঁড়ি দিয়ে তরতর করে নামেন আর আমি যদি ওই সিঁড়ি দিয়ে উঠতে থাকি তখনও ভয়ে ফ্রিজ হয়ে যাই। আর আর ওকে, আর? দীপা কিছুটা অপ্রস্তুত তবুও বলে ফেলল, আর এই যে আপনি এখন আমার এত কাছে দাঁড়িয়ে আছেন, আমার এখনো অনেক ভয় লাগছে। আমি চোখ মুখ খিচে বন্ধ করে বললাম, আচ্ছা, আপনি কি আমার কাছ থেকে একটু দূরে দাঁড়াতে পারবেন? দীপার যেন জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। ওর সাথে এমনটা এর আগে কোনোদিন ঘটেনি, কোনোদিন না। যেন ওর ভেতরের প্রাণ পাখিটা বের হয়ে যেতে চাইছে। রায়হান দীপার কাছ থেকে দু কদম দূরে গিয়ে, আচ্ছা ঠিক আছে, দূরে দাঁড়ালাম। এখন আমার দিকে একটু তাকাও প্লিজ, একবার। আমি তো এখনও তোমার চোখের রংটাও জানি না কেমন। আচ্ছা, তোমার চোখের রং কি পানিতে ফুটে থাকা পদ্ম ফুলের মতো? খুব দেখার ইচ্ছে আমার। দীপা এই কথাটা শোনার সাথে সাথেই মাথা উঁচু করে মায়াবী একটা ভঙ্গি নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে রায়হানের দিকে তাকালো আর ভাবল, এ আবার কেমন কথা? আমি তো জীবনেও শুনিনি এমন কথা। লোকটার নাম আখির মুখে শুনেছি, রায়হান। বাচনভঙ্গি কি মার্জিত, অথচ কথার সাথে কাজের আচরণগত কোনো মিলই নেই। এমন কি আবার কারো চোখের রং হয় নাকি? কি জানি বাবা। দীপার এভাবে মুখ উঁচু করে মায়াবী দৃষ্টিতে তাকানোর সাথে সাথে রায়হান মনে মনে বলে উঠল। সুবহান আল্লাহ। বুকের ভেতরটায় চিনচিন ব্যথা হওয়ায় বাঁ পাশটাতে হাত রেখে সে তার নিজের হৃদয়ের সাথে কথোপকথনে মেতে উঠল আর বলল, উফ, থেমেছে তুই? এভাবে বিট করিস না, আমি সহ্য করতে পারছি না। এই রমণীর মায়াবী চাহনি খুব কষ্ট দিচ্ছে, তাই না? চিন্তা করিস না, এই মায়াবরী ভালোবাসা একদিন তোকে সিক্ত করব। সেদিন সহ্য করতে পারবি তো? রেদওয়ান ক্যাম্পাস ক্যান্টিনে হাতে একটি টিফিন বক্স নিয়ে বসে আছে। সামনে থেকে ওর দু তিনটা বন্ধু হোম রেখে টিফিন বক্সটার দিকে চেয়ে আছে। ওদের মধ্যে একজন বলে উঠল, কিরে শালা, বাচ্চা হয়ে গেলে নাকি? আজ দেখছি টিফিন বক্স নিয়ে এসেছিস সাথে করে। তাই মনে কর, বাচ্চার প্রেমে পড়লে তো বাচ্চাই হতে হয়, তাই না? প্রেমে পড়ে গেছি দোস্ত, প্রেমে পড়ে গেছি। ও মা, তাই নাকি? সেটা তো খুশির সংবাদ। তা দেখি তোর বাচ্চা তোকে কি দিয়েছে। থুকু, ভাবি তোকে কি দিয়েছে?
টিফিন বক্সে করে, তাও আবার। রিদওয়ান এবার একটু ভাব নিয়ে বলে উঠল। দেখানো যায়, সমস্যা নেই, তবে দেখেই ফুটে যাবি এখান থেকে, বুঝলি? যেই কথা সেই কাজ। রিদওয়ান একটু শেয়ার করলো না বন্ধুদের সাথে, সব চেটেপুটে খেয়ে নিল। এই প্রথম ও এমন একটা কাজ করলো। ওর ধারণা এই খাবারে রূপার ভালোবাসা মিশে আছে, আর নিজের ভালোবাসার অন্য কারোর সাথে আর শেয়ার করা যায় না, তাই না? এবার বল, তোরা কি খাবি? আজ সব খাওয়াবো, আজ মন ভালো। তা তো বুঝলাম, কিন্তু আগে বল মেয়েটাকে, হু ইজ দ্য লাকি গার্ল? রিদওয়ান এবার চোখের চশমাটা হাতে নিয়ে পরিষ্কার করার উদ্দেশ্যে ফু দিতে দিতে বলে। আর বলিস না, সমস্যাটা তো এখানেই। মেয়েটা আর কেউ না, আমাদের মিলির বান্ধবী। মিলিটা যেমন বাচ্চা, মেয়েটাও তেমনি বাচ্চা স্বভাবের। তাহলে তো সুবিধা হলো আরও। রিদওয়ান নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে বলল। না রে দোস্ত, সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি। কেন? সে অনেক কথা, পরে না হয় বলবো একদিন। আজ চল, কিছু খাওয়াই তোদের। অনেকটা সময় পার হয়ে গেল। দীপাকে রায়হান দেখেই যাচ্ছে। দীপা বেচারি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে হঠাৎ দীপা বলে উঠল। আমি কি যেতে পারি? এই যে শুনুন, আমি কি যেতে পারি? রায়হান এক অন্য জগৎ থেকে ফিরে আসলো। সাথে সাথে ঘোর কাটিয়ে রায়হান স্বাভাবিকভাবে বলে উঠল। না, আমি তো যেতে বলিনি ম্যাম। এত তারা কিসের তোমার? সবসময় দেখি তারায় থাকো। ম্যাডাম, একটা জিনিস রয়ে গেছে আপনার আমার কাছে, সেটা নেবেন না? দীপা ভয়ে ভয়ে বলল। জানি, টিফিন বক্স। না, আরেকটা জিনিস আছে। কি এটা? এবার রায়হান দীপার সামনে দিয়ে হেঁটে এসে দীপাকে অতিক্রম করে ওর পিছে গিয়ে ওর পিঠের সাথে একদম ঘেঁষে ওর কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো। এতক্ষণ তুমি বলেছ, আমি চুপচাপ শুনেছি ধৈর্য সহকারে। এবার আমি বলবো, তুমি শুনবে। প্রথমত, আমি চাই না তুমি আমাকে ভয় পাও। আমি চাই রায়হান চৌধুরী তোমাকে ভয় পাক। আমি চাই যখন আমি তোমার এই রাগী দুই চোখে তাকাবো, ভয়ে শান্ত ছেলেটি হয়ে যাব। যখন তোমার মায়ায় জড়ানো ওই দুই চোখে তাকাবো, হারিয়ে যাব অজানা এক ঠিকানায়। আবার যখন তোমার নেশা ভরা দু চোখে তাকাবো, ডুবে যাব তোমাতে, ডুবে যাব অতল সাগরে। আমি চাই তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো। এত ভয় পেলে হবে? ভয় পেও না, প্লিজ। রায়হান এতক্ষণ যা যা বলল দীপা কান দিয়ে ঠিকই শুনেছে, কিন্তু কথাগুলো সব ওর মাথার উপর দিয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমাকে দেখলে ঝড়ের গতিতে চলে যাও কেন আমার কাছ থেকে, বলো? রায়হান এখনও দীপার কানের কাছে ফিসফিস করে কথাগুলো বলছিল। এবার রায়হান ওর হাতটা দীপার কানের পাশে দিয়ে সামনে নিয়ে এগিয়ে দীপার একটা কানের দুল খুলল। দীপার সাথে সাথে ওর একটা কানে হাত দিয়ে দেখল ওর কানে দুল নেই। পরক্ষণেই রায়হান দীপার কানের দুলটা পরিয়ে দিল। তখন রায়হান দীপার কানের অনেক কাছে চলে গেল। রায়হানের নিঃশ্বাস দীপার কানে ঘাড়ে গিয়ে পড়ছে। গরম নিঃশ্বাসের অনুভূতি দীপাকে শিহরিত করে তুলছে। দীপার শিরা উপশিরা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। এই বুঝি ও মূর্ছা যাবে। দীপা আর দুহাতে মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। রায়হান দীপার কানে ফিসফিস করে বলে উঠল। কেন এইভাবে দৌড়ে বলো আমাকে দেখলেই? যদি পড়ে গিয়ে কোথাও ব্যথা পাও? আজ তো দুলটাই ফেলে চলে গেলে, আর এমন করবে না কেমন? আর একটা কথা যেটা বলার জন্য তোমাকে এখানে এনেছে। আজ তোমায় আমি একটা নাম উপহার দেব, ভালোবেসে। সেটা কি জানো? দীপান্বিতা, আমার দীপান্বিতা। দীপার সাথে সাথে মনে মনে ভাবতে লাগলো। বা- বা- বাহ, বাহ, নাম রেখেছে ভালোবেসে। আবার কি বলে? তা নাম যে রেখেছিস, হাকিকাটা কে দিবে রে শুনি? শালা বদের হাড্ডি, কবুতরের গু, নীল তিমির বাচ্চা। তোকে তো আমি দেখে নিব, তোর খবর করে ছাড়বো একদম। যদি না পারি তবে আমার নাম দীপা নিতে না। আরে ধুর, আমি আবার কি বলছি এসব? হ্যাঁ, আমার নাম দীপা না, এই বলে রাখলাম। এবার ঠিক আছে, শান্তি শান্তি। সারা পৃথিবীর প্রলাপ বকে যেই দীপা পিছে তাকালো, দেখলো সেখানে রায়হান নেই। সে জোরে একটা নিঃশ্বাস নিল আর বলল। বাঁচলাম। এই সব কিছু এতক্ষণ একটি ছেলে মনোযোগ দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখছিল। আর দেখার পর একটা টেবিল হাসি দিয়ে বলল, বকাটা ছেলে মোর না।